আজকের প্রথম আলোচনা গ্লাসিয়াল ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেসেস অর্থাৎ হিমবাহ সৃষ্ট ভূমিরূপ এবং প্রক্রিয়াসমূহ। তো দেখো, গ্লাসিয়াল ল্যান্ডফর্ম বিষয়ে আলোচনা করার আগে আমরা গ্লাসিয়ার বা হিমবাহ ব্যাপারটা কি, ব্যাপারটা বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এ গ্লাসিয়ার ইজ এ ম্যাস অফ আইস laying entirely of or largely or on land which was formed chiefly by compaction and recrystallization and snow and which flows or sometimes has float অর্থাৎ আমরা জানি যে বিশাল মাপের একটা হিমবাহ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবস্থান করে, মূলত শীতপ্রধান এলাকায় যেখানে উঁচু পর্বত শিখরের উপরে এগুলো অবস্থান করে। এবং আকাশ থেকে যে তুষারপাতটা হয় সেটা কিন্তু খুবই সেই তুষারটা খুবই নরম থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা রিক্রিস্টালাইজেশন বা পুনর্কেলাসী ভবনের কারণে সেটা ধীরে ধীরে কম্প্যাকশন হয় এবং সংঘবদ্ধ হয় এবং বলা যেতে পারে যে কিছু টাইমে সেটা বিস্তৃতভাবে ছড়িয়ে থাকে। তো যাই হোক, এই যে হিমবাহ থেকে যে বিষয়গুলো রয়েছে, হিমবাহকে আমরা অনেক সময় বরফের নদীও বলে থাকি। তো যাই হোক, তারপরে রয়েছে ল্যাটিন গ্লাসিস অর ফ্রেঞ্চ গ্লেস, অর্থাৎ গ্লেস বা গ্লাসিস ল্যাটিন ভাষা, এটা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আইস। আইস মানে হচ্ছে বরফ। তো স্নো লাইন কাকে বলে? স্নো লাইন বলতে হচ্ছে হিমরেখা। তো হিমরেখা কাকে বলে? স্নো লাইন ইন্ডিকেটস দ্য লোয়েস্ট এজ অফ কন্টিনিউয়াস স্নো কভার, অর্থাৎ নিরবিচ্ছিন্ন যে বরফাবৃত ব্যাপারটা থাকে, তো তার জন্য তার যে বরফ সঞ্চয়ের যে নিচের যে লোয়েস্ট এজ বা নিচের যে রেখা, বা সেটাকে আমরা কিন্তু বলতে পারি হিমরেখা, অর্থাৎ যে রেখার উপরে সারা বছর মোটামুটি বরফ জমে থাকে সেটাকে আমরা কিন্তু হিমরেখা বলতে পারি। অর্থাৎ মেরু প্রদেশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে তীব্র সত্যের কারণে যে সীমারেখার উপরে অত্যাধিক শীতলতার জন্য সারা বছরই বরফ জমে থাকে, সারা বছরই জল জমে বরফে পরিণত হয়, সেটাকেই সেই সীমারেখার কি আমরা বলতে পারি স্নো লাইন। এবং এই সীমারেখার নিচে যদি আসে তাহলে সেখানে উত্তাপে কিন্তু তুষারটা গলে যাবে, যার নিচে আসলে গলে যাবে, উপরে তোমার বরফ প্রবেশ থাকবে, সেটাই হচ্ছে তোমার এই স্নো লাইন। তো স্নোফিল্ড ব্যাপারটা কি? স্নোফিল্ড হচ্ছে তুষার ক্ষেত্র। হিমরেখার ঊর্ধ্বে যেখানে তুষারপাত হয় সেই অঞ্চলটাকেই আমরা স্নো ফিল্ড বা তুষার ক্ষেত্র বলে থাকি। আইস এজ মানে যে বিশেষ ভূতাত্ত্বিক যুগগুলিতে পৃথিবীতে নানান কারণে তাপমাত্রা কমে গিয়ে হিমাঙ্কের নিচে নেমে গিয়েছিল তাপমাত্রা, এবং মহাদেশের একটা বিরাট অংশ জুড়ে সেখানে বরফের সঞ্চয় লক্ষ্য করা গেছিল, বরফাবৃত হয়ে গেছিল। তো সেই যুগগুলোকে আমরা কিন্তু হিমযুগ বলে থাকি। যেমন প্রেঙ্ক বুনারের মতে আজ পর্যন্ত পৃথিবীতে 4টি হিমযুগ এসেছে, যেমন গুনেজ, মিন্ডেল, রিস এরকম 4টি হিমযুগ রয়েছে। তারপরে এখানে কতগুলো তথ্য তোমরা জেনে রাখো। আলাস্কার হুবার্ট, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ। তারপরে রয়েছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট, রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এবং তারপরে রয়েছে আলাস্কার মালাস্পিনা, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার মালাস্পিনা। এবং সিয়াচেন, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। তো এই সমস্ত হিমবাহগুলো রয়েছে। মূলত আমরা হিমবাহকে মহাদেশীয়, পার্বত্য এবং পাদদেশীয় এই 3টে ভাগে মূলত ভাগ করি আমরা। তো যাই হোক, বৃহত্তম মহাদেশীয় বলে সেটা হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট হবে, আলাস্কার হুবার্ট হবে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ, অর্থাৎ পার্বত্য বলতে এখানে মাউন্টেন গ্লাসিয়ার, বা এটাকে আমরা ভ্যালি গ্লাসিয়ারও বলতে পারি, উপত্যকা হিমবাহ বলতে পারি, পার্বত্য হিমবাহের আরেক নাম। আলাস্কার মালাস্পিনা, যেটা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ এই হিমবাহটাকে আমরা পাদদেশীয় হিমবাহ বা পেডিমেন্ট গ্লাসিয়ার বলে থাকি। সিয়াচেন, যেটা হচ্ছে তোমার ভারতের দীর্ঘতম হিমবাহ। এবার এই যে গ্লাসিয়ার বা হিমবাহটা কিভাবে সৃষ্টি হলো এই বিষয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করি। দেখো, হিমবাহ সৃষ্টির ক্ষেত্রে বলা যায় যে নেভে, তারপরে ফান, তারপরে কতগুলো প্রক্রিয়া এর জন্য চলে, সেই বিষয়গুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি আমরা। দেখো, প্রথমত হিমবাহের উৎপত্তি সম্পর্কে যদি বলি, প্রথমে যখন আকাশ থেকে তুষার পতিত হয়, সেটা কিন্তু একদমই হালকা, একদম পেঁচা তুলোর মতো হয়, এবং যেটাকে আমরা বলছি নেভে।
নেভে, যেটা একদমই পেঁজা তুলোর মতো হালকা টাইপের হয়, 0.06 থেকে 0.16 গ্রাম পার কিউবিক সেমি। এবং এই যে নেফে ব্যাপারটা, এই নেফে ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে যখন নেফে পতন ঘটতে থাকে, তো তারপরে দেখা যাচ্ছে এই নেফের উপর নেফে জমে জমে সেটা কিন্তু ফার্নে পরিণত হয়। অর্থাৎ যখন তুষারগুলো ক্রমশ সঞ্চিত হয়ে যখন একটা সংঘবদ্ধতা রূপ লাভ করে বা দৃঢ়তা প্রাপ্ত হয় বা ঘনত্ব ডেন্সিটিটা ক্রমশ বাড়তে থাকে, তখন সেইটাকেই আমরা কিন্তু ফার্ন বলে থাকি। অর্থাৎ ফার্নের যে এখানে ঘনত্ব দেখো, ফার্নের যে ঘনত্ব সেটা হচ্ছে 0.72 থেকে 0.84 গ্রাম পার কিউবিক সেম। এবং ফার্ন পরবর্তীতে আমরা আইস, এবং আইসটা থেকেই কিন্তু মানে সংঘবদ্ধ দৃঢ় হয়ে মানে ফার্নটা আবার আইসে পরিণত, আইস মানে বরফ, এবং ওই বরফ দ্বারাই কিন্তু মূলত গ্লাসিয়ার বা হিমবাহের উৎপত্তি হয়। কতগুলো প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু জেনে রাখার চেষ্টা করো। প্রথমত দেখো, যেটা রয়েছে সাবলিমেশন। সাবলিমেশন বলতে বাংলাতে ঊর্ধ্বপাতন বলা হয়। এখানে বরফ যখন ডাইরেক্ট জলীয় বাষ্পে রূপান্তরিত হয় বা জলীয় বাষ্প ডাইরেক্ট বরফে পরিণত হলেও সেটাও দুটোই কিন্তু সাবলিমেশন বলা যেতে পারে। তারপরে রিক্রিস্টালাইজেশন, অর্থাৎ পুনর্কেলাসী ভবন। ছোট ছোট বরফের টুকরো, মানে একটা বড় কেলাস বা বরফের টুকরো যখন ভেঙে যায়, সেগুলো আবার কিন্তু ভেঙে যাওয়া যে টুকরোগুলো আর কি, সেগুলো আবার বড় ক্লাসে রূপান্তরিত হয় পরবর্তী ক্ষেত্রে। ছোট ছোট ক্লাস ভেঙে গিয়ে বড় ক্লাসে একটা রূপান্তর ঘটে, এবং এইভাবে কিন্তু তুষার যে কণাগুলো বা তুষার যে সেগুলো আস্তে আস্তে ক্রমশ একটা বড় বরফে কিন্তু পরিণত হয়। এই ব্যাপারটাকে আমরা রিক্রিস্টালাইজেশন বা পুনর্কেলাসী ভবন বলতে পারি। তারপরে রয়েছে দেখো মেল্টিং। মেল্টিং মানে হচ্ছে গলন। গলনটা আমরা সবাই জানি। এখানে বরফ গলে যে জল হবে, সেটা কি মূলত গলন বলা হয় বা মেল্টিং বলা হয়। বরফ গলে জল হবে এবং ওই জল আবার পুনরায় কিন্তু বরফে পরিণত হবে। তো একবার জল হয় এবং পরবর্তী ক্ষেত্রে আহ, এই যে গলা এবং মানে গলে যাওয়া এবং পরবর্তী ক্ষেত্রে বরফে রূপান্তর, এই ব্যাপারটা যদি মূলত চাপের কারণে হয়, রেজিলেশন ব্যাপারটা হচ্ছে চাপের কারণে। প্রথমে ধরো বরফটা গলে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে চাপ যদি কমে যায়, প্রেশারটা যদি কমে যায়, তাহলে কিন্তু পুনরায় ওই গলে যাওয়া জল থেকে আবার কিন্তু পুনরায় বরফ তৈরি হবে। এই যে পদ্ধতি, অর্থাৎ চাপ হ্রাসজনিত কারণে বরফ গলে জল হয় এবং পরক্ষণেই সেই জল থেকে আবার বরফ হয়, এই যে পরিবর্তন, এটা হিমবাহ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেজিলেশন। তারপরে কম্প্যাকশন যে ব্যাপারটা রয়েছে, সংঘবদ্ধতা। ক্রমশ বেশি বেশি হারে যখন তুষারপাতটা হয়, তখন নিচের স্তরগুলো কিন্তু উপরের চাপে ক্রমশ বেশি কম্প্যাক্ট হয়ে যায় বা সংঘবদ্ধ হয়ে যায়। তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে বরফ সৃষ্টি হয়, এভাবে হিমবাহের গঠনটা সম্পূর্ণ হয়। তো এই ব্যাপারটাকেই আমরা কম্প্যাকশন বলে চিহ্নিতকরণ করি। তো এবারে আমরা জানবো বরফের নদী বলা হয় হিমবাহকে। হিমবাহকে বরফের নদী বলা হলেও নদীর যেরকম গতি সেরকম দ্রুত গতি কিন্তু বরফের নয়, এটা ধীরে ধীরে প্রবাহিত হয়। যেমন হিমালয়ের ক্ষেত্রে হিমবাহ যেগুলো রয়েছে, গঙ্গোত্রী বা অন্যান্য যে হিমবাহগুলো রয়েছে মূলত। তো যাই হোক, সেই সমস্ত হিমবাহগুলি থেকে দেখা যাচ্ছে যে বছরে মোটামুটি আহ, মানে প্রতিদিন গড়ে 2.5 থেকে 7.5 এরকম সেন্টিমিটার এরকম অগ্রসর হয় বলা যেতে পারে। তো বরফের নদী বলা হচ্ছে, বরফের নদী বলার পেছনে যে হুজি, ফোর্বস, তারপরে আগাসিস, এদের একটা মতবাদ রয়েছে যে হিমবাহকে বরফের নদী বলা হবে এদের মতে আর কি। হিমবাহকে বরফের নদী বলা হলেও নদীর মতো অতটা গতি এর নয়। তো যাই হোক, প্রবাহমান হিমবাহের ক্ষেত্রে এরকম একটা ধীর গতি লক্ষ্য করা যায়। এবার ক্লাসিফিকেশন অফ গ্লাসিয়ার, আরেকটা বিষয় আমরা জেনে রাখার চেষ্টা করি। হিমবাহ কিন্তু বৃহত্তম সুপেয় জলের উৎস হিসাবে কাজ করে। বর্তমানে ভূপৃষ্ঠের প্রায় 11% স্থান কিন্তু হিমবাহ দ্বারা আবৃত রয়েছে, এবং বিশেষ করে পার্বত্য এবং পাদদেশীয় হিমবাহগুলো আমাদের সুপেয় জলের কিন্তু একটা উৎস হিসাবে কাজ করে থাকে। তো যাই হোক, বিভিন্ন দেশের মধ্য দিয়ে যে সমস্ত নদী অববাহিকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু হিমবাহ, সেই সমস্ত হিমবাহ গলা জল, মানে হিমবাহ গলা জলে পুষ্ট যে নদীগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের পানীয় এবং সেচের জলের যোগান দেয়। যেমন আমরা যদি ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে
ভারতের ক্ষেত্রে যে সমস্ত হিমবাহ গলা জলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের ক্ষেত্রে কাজে লাগে, যেমন গঙ্গা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, তিস্তা, এগুলো শুধু ভারতের ক্ষেত্রেই না, যেমন তোমার সিন্ধু নদীর ক্ষেত্রে ভারত পাকিস্তান উভয় দেশের ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো যাই হোক, এরকম সুপেয় জলের একটা উৎস হিসেবে কাজ করে। এবারে আমরা ক্লাসিফিকেশন অফ গ্লাসিয়ার অর্থাৎ হিমবাহের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগটা দেখার চেষ্টা করব। এইচ ডাব্লিউ আলম্যান তার মতে যে শ্রেণী বিভাগ, দেখো তিনটে ভাগে ভাগ করা হয়েছে এইচ ডাব্লিউ আলম্যানের যে শ্রেণী বিভাগ। একটা হচ্ছে কন্টিনেন্টাল গ্লাসিয়ার, অত্যাধিক সত্যের জন্য মহাদেশগুলোর অধিকাংশ স্থান যখন বরফে আবৃত থাকে এবং তার যে মুভমেন্ট সেটা অত্যন্ত স্লো মুভমেন্ট হয়, সেটাকে আমরা কিন্তু কন্টিনেন্টাল গ্লাসিয়ার বলে থাকি। এক কথায় স্থলভাগের বিস্তৃত অংশ জুড়ে যখন বরফের সঞ্চয় ঘটে তখন সেটাকেই কিন্তু আমরা কন্টিনেন্টাল গ্লাসিয়ার বলে থাকি। তো তারপরে যেটা রয়েছে দেখো, মাউন্টেন গ্লাসিয়ার অর্থাৎ পার্বত্য হিমবাহ। উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ যখন পর্বতের বিভিন্ন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটাকে আমরা কিন্তু পার্বত্য হিমবাহ বলতে পারি। তো যাই হোক, পার্বত্য হিমবাহের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো আমরা পরে আলোচনা করছি। পার্বত্য হিমবাহ চলার সময় যে আহ, যে অংশটা মানে হিমবাহের যে অংশটা ক্রমশ আগে আগে চলে সেইটাকে আমরা কিন্তু টাং অফ গ্লাসিয়ার বলে থাকি বা হিমজিহ্বা বলে থাকি। এই বিষয়গুলো আরো কতগুলো বিষয় রয়েছে, পরে আমরা একে একে আলোচনা করব। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, মাউন্টেন গ্লাসিয়ারকে কতগুলো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার সার্ক গ্লাসিয়ার। সার্ক গ্লাসিয়ার বা সার্ক হিমবাহ এরকম পার্বত্য হিমবাহ যখন স্থানীয়ভাবে প্রধান হিমবাহ উপত্যকার ঊর্ধ্বে পাহাড়ের বিভিন্ন ফাঁকা অংশে অবস্থান করে। প্রধান হিমবাহ যে উপত্যকা রয়েছে তার উপরে পাহাড়ের বিভিন্ন ফাঁকা অংশগুলোতে অবস্থান করে, তখন সেটাকে আমরা সার্ক গ্লাসিয়ার বা সার্ক হিমবাহ বলে থাকি। টাং গ্লাসিয়ার মানে বললাম যে যে হিমবাহের যে অংশটা আগে আগে এগিয়ে চলে সেটাকে আমরা টাং গ্লাসিয়ার বলে থাকি। তারপরে রয়েছে আরো কতগুলো ভাগ রয়েছে, দেখো ওয়াল সাইড গ্লাসিয়ার অর্থাৎ প্রাচীর পার্শ্ব হিমবাহ। পার্বত্য উপত্যকার কোনো একটা অংশ যখন মানে পাহাড়ের দেওয়াল যদি হিমবাহ দ্বারা আবৃত থাকে, কোনো একটা পাহাড়ের দেওয়াল হিমবাহ দ্বারা ঢাকা থাকে, সেটাকে আমরা প্রাচীর পার্শ্ব হিমবাহ বা ওয়াল সাইড গ্লাসিয়ার বলতে পারি। আর ট্রানজেক্টেড গ্লাসিয়ার যেটা উচ্চ পার্বত্য অংশ হিমবাহ যখন দুটো পর্বতের মধ্যবর্তী অংশ দিয়ে প্রবাহিত হয়, দুটো পর্বত তার মধ্যবর্তী অংশ দিয়ে ধরো প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা মধ্যবর্তী বা ট্রানজেক্টেড গ্লাসিয়ার বা ছেদক হিমবাহ বলতে পারি। তারপরে দেখো, তারপরে আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, অ্যাভালেন্স বা হিমানি সম্প্রপাত, যেটা আমরা ধসের আমরা পুঞ্জিত ক্ষয় মাস মুভমেন্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। হিমানি সম্প্রপাত ব্যাপারটা হচ্ছে অনেক সময় পার্বত্য অঞ্চলে চলমান হিমবাহগুলো থেকে বিশাল আকৃতি বরফের চাই বা খণ্ড বা স্তূপ যখন ভেঙে নিচের দিকে এসে পড়ে, সেটাকে আমরা কিন্তু হিমানি সম্প্রপাত বলে থাকি। তারপরে যেটা রয়েছে পেডিমেন্ট গ্লাসিয়ার অর্থাৎ পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহ বলতে তোমার পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অংশে যখন হিমবাহগুলো সঞ্চিত হয়, মানে পর্বত্য অঞ্চল হতে হিমবাহ যখন আস্তে আস্তে নিচে নামতে নামতে পর্বতে যে পাদদেশীয় অঞ্চল রয়েছে সেখানে গিয়ে পাদদেশীয় অঞ্চলে গিয়ে মানে সঞ্চয় হবে, সেটাকে আমরা কিন্তু পাদদেশীয় হিমবাহ বলতে পারি। এবং এই পাদদেশীয় হিমবাহের যে অগ্রভাগ সেটাকে লোব বলা, এটা তোমরা জেনে রাখো। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হচ্ছে লোব। তো পাদদেশীয় হিমবাহটা যেহেতু নিচের দিকে অবস্থান করে পর্বতের একদম শেষ ভাগে, তো তার জন্য এটাকে আমরা ফুট গ্লাসিয়ার বা এরকম তলদেশীয় হিমবাহ এরকম বলতে পারি। পার্বত্য হিমবাহের মোটামুটি নিচের অংশে এটা থাকে, এটাকে ফুট গ্লাসিয়ার বা পেডিমেন্ট গ্লাসিয়ার বলে আমরা চিহ্নিতকরণ করতে পারি। এবারে এটা দেখো, পার্বত্য হিমবাহের একটা ছবি রয়েছে। পাদদেশীয় হিমবাহটা পর্বতের পাদদেশীয় অঞ্চলে এরকম ভাবে প্রবাহিত হয়, একটা ছবি বোঝানো হয়েছে। এই সমস্ত উপত্যকা বরাবর এরকম সার্ক হিমবাহ রয়েছে। পার্বত্য হিমবাহ এরকম দুটো পর্বতের মাঝখানে এইভাবে রয়েছে। পাদদেশীয় হিমবাহ নিচের দিকে চলে আসলে পাদদেশীয় হিমবাহ, মানে একটা ছবির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হিমবাহ গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে, পার্বত্য, পাদদেশীয়, এই সমস্ত বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর আরো কিছু রয়েছে, দেখো টার্ম রয়েছে। প্রথমত আইসবার্গস বা হিমশৈল। হিমশৈল আইসবার্গস ব্যাপারটা হচ্ছে একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে তোমার আইস। আইস মানে হচ্ছে বরফ, আর বাজ মানে হচ্ছে তোমার পাহাড় বা শৈল, অর্থাৎ সমুদ্রে পাহাড় প্রমাণ যে ভাসমান বরফ সেটাকে আমরা হিমশৈল বলে থাকি। এবং হিমশৈলের 9 ভাগের 8 ভাগ হচ্ছে জলের তলায় থাকে, আর 9 ভাগের 1 ভাগ হচ্ছে জলের উপরে থাকে। হিমশৈলের
আঘাতে বড় বড় জাহাজ দুর্ঘটনা ঘটতে পারে, যেমন বিখ্যাত টাইটানিক জাহাজ এর আঘাতে প্রথম যাত্রাতেই ডুবে গেছিল। তারপরে যেটা রয়েছে নুনাটক্স। নুনাটক্স যে বিষয়টা রয়েছে, দেখো মহাদেশীয় হিমবাহের কোনো কোনো স্থানে প্রান্তভাগের দিকে দেখা যায় বরফের স্তূপ ততটা পুরু নয়। তো সেখানে বরফের ভেতর দিয়ে আমরা পর্বত শৃঙ্গগুলোকে আমরা কিন্তু তুষারমুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পারি, যেখানে বরফের স্তূপগুলো ততটা পুরু নয়। তো বরফের মাঝখানে দেখা যাচ্ছে যে ওই যে পাহাড়ের যে চূড়াটা, সেটা কিন্তু আমরা পর্বতমুক্ত ভাবে, বরফমুক্ত ভাবে কিন্তু এই পর্বত শৃঙ্গটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি। শিখর দেশ মানে এখানে বরফমুক্ত যে শিখর দেশ, তলদেশ বরফাবৃত থাকে কিন্তু শিখর দেশটা হচ্ছে বরফ মুক্ত থাকে, মানে চূড়াটা হচ্ছে বরফ থাকবে না, নিচের দিকটায় বরফ জমা থাকবে। তো এইগুলোকেই, এই পর্বত শৃঙ্গগুলোকেই বরফমুক্ত শিখর দেশ যুক্ত শিখর দেশ বরফমুক্ত পর্বত শৃঙ্গগুলোকেই আমরা কিন্তু তোমার এস্কিমো ভাষায় কিন্তু আমরা নুনাটক্স বলে থাকি। তো যাই হোক, আন্টার্কটিকার ক্ষেত্রে মাউন্ট তাকাহি এরকম একটা উল্লেখযোগ্য নুনাটক্স বলতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো ক্রেভাস। ক্রেভাস বা হিমদড়ি। পার্বত্য অঞ্চলে ভূমিঢাল বৃদ্ধি পেলে হিমবাহের নানা অংশে বৈষম্যমূলক একটা প্রবাহ ঘটে। এর ফলে হিমবাহের উপরে বা পৃষ্ঠভাগে অসংখ্য ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলিকে কিন্তু আমরা ক্রেভাস বলতে পারি। অর্থাৎ ক্রেভাসটা হচ্ছে তোমার হিমবাহের বিভিন্ন অংশে বা পৃষ্ঠভাগে, হিমবাহের যে পৃষ্ঠভাগ বা উপরে অসংখ্য ফাটল সৃষ্টি, এগুলোকে আমরা কিন্তু ক্রেভাস বলতে পারি। তো পর্বত আরোহীদের ক্ষেত্রে কিন্তু এই ক্রেভাসের যে ফাটলটা, এর মধ্যে অনেক সময় এর কারণে পর্বত আরোহীরা সহজে অগ্রসর হতে পারে না। অনেক সময় ফাটলে দেখা যায় যে পদস্খলন হয়ে গিয়ে মানে দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, বিপদ এবং মৃত্যুর ঝুঁকি রয়েছে। তো তারপরে যেটা রয়েছে দেখো বাকস্রুন। বাকস্রুন ব্যাপারটা হচ্ছে এটা তোমার ওই হিমবাহের উপরে ফাটলটা না হয়ে বা হিমবাহের উপর দেশে না হয়ে, এই ফাটলটা মূলত হিমবাহ এবং পর্বতের গায়ের মাঝখানের দিকে হয় আর কি, ফাটলটা বা ফাঁক সৃষ্টি হয়। অনেক সময় এই ফাটলগুলো সহজে বোঝা যায় না। এই ফাটলগুলো অনেক সময় তোমার ওই যে তুষার ক্ষেত্র সেটা দ্বারা আবৃত হয়ে যায় অনেক সময়, এবং পরবর্তী ক্ষেত্রে ফাটল বুঝতে না পেরে পর্বতারোহীরা যখন ওই তুষার ক্ষেত্রের উপর যে ফাটলের উপর যে তুষার ক্ষেত্র, সেটার উপর অনেক সময় মানে পদস্খলনের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, পর্বতারোহীদের ক্ষেত্রে বাকসুন ক্রেভাস দুটোই কিন্তু বিপজ্জনক বলা যেতে পারে। এবারে আমরা ওয়ার্কস অফ গ্লাসিয়ার অর্থাৎ হিমবাহের যে কাজগুলোকে আমরা ইরোশনাল, ট্রান্সপোর্টেশন এবং ডিপোজিশন অর্থাৎ ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, তিন ভাগে আমরা ভাগ করতে পারি। সঞ্চয় কাজের মধ্যে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে প্লাকিং। প্লাকিং হচ্ছে উৎপাটন, যখন পর্বতের গায়ে যে সমস্ত প্রস্তরখণ্ডগুলো থাকে সেখানে যদি ফাটল থাকে, সেই ফাটলের মধ্যে জল প্রবেশ করে এবং প্রবেশ করা জলের মাধ্যমে তোমার ওই ফাটলটা ধীরে ধীরে পার্শ্বচাপ সৃষ্টি করে, ফাটলের মধ্যে যে জলটা বরফে পরিণত হয় পার্শ্বচাপ সৃষ্টি করে। এর ফলে কি হয়, ওই ফাটল বরাবর শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে গিয়ে বহু দূরে চলে যায় আর কি। তো যাই হোক, এই প্রক্রিয়াটাকে আমরা কিন্তু প্লাকিং বা উৎপাটন বলতে পারি। আরেকটা রয়েছে অ্যাব্রেশন। অ্যাব্রেশন বা অবঘর্ষ যে প্রক্রিয়াটা রয়েছে, এটা হিমবাহের মধ্যে যে সমস্ত পাথরের টুকরোগুলো থাকে, হিমবাহটা যখন ওই পাহাড়ের উপর দিয়ে আসতে থাকে, তখন ওই পাথরের টুকরের আঘাতে দেখা যাচ্ছে যে পাহাড়ের গা বা হিমবাহের যে উপত্যকা, সেই বরাবর কিন্তু তোমার ক্রমশ ক্ষয়ে যায় এবং ধীরে ধীরে মসৃণ প্রাপ্ত হয়। এই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা অবঘর্ষ বলতে পারি। উৎপাটন প্রক্রিয়ায় কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যায় আর কি স্থানটা, কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ার ফলে ক্রমশ দেখা যাচ্ছে যে মসৃণতা প্রাপ্ত হচ্ছে। পর্বতের গায়ে অনেক সময় অবঘর্ষের ফলে আঁচড় কাটা দাগ পড়তে পারে আর কি। তারপরে প্রসেস অফ ট্রান্সপোর্টেশন, হিমবাহের বহন কাজ বিভিন্নভাবে হয়ে থাকে। হিমবাহের সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি, বালি, শিলাখণ্ড এগুলো কিন্তু নিয়ে সে বহন করে, হিমবাহ এই সমস্ত নিয়ে বহন করে, এবং পরবর্তী ক্ষেত্রে দুই পাশে অগ্রভাগে তলদেশে বিভিন্ন পদার্থগুলোকে বহন করে নিয়ে বিভিন্ন গ্রাবেন বা তোমার ওই মোরেন বা গ্রাব রেখাগুলো কিন্তু সৃষ্টি করে। তারপরে যেটা রয়েছে ডিপোজিশন বাই গ্লাসিয়ার, অর্থাৎ হিমবাহের বিভিন্ন সঞ্চয়জাত পদার্থগুলো কখনো পার্বত্য উপত্যকায় কিছু পরিমাণে সঞ্চয় করে এবং মানে পার্বত্য যে নিম্নাংশ আর কি, পার্বত্য উপত্যকায় কিছুটা সঞ্চয় করে এবং বাকিটা একদম নিয়ে গিয়ে একদম পর্বতের যে পাদদেশীয় অঞ্চল রয়েছে সেখানে গিয়ে ফেলে। তো এইভাবে কিন্তু বলা যেতে পারে হিমবাহ সঞ্চয় কাজ করে থাকে।
ইরোশনাল ল্যান্ডফর্মের কি কি রয়েছে দেখো, ক্ষয়জাত ভূমিরূপগুলোর মধ্যে প্রথমে আমরা দেখে নেব সার্ক বা করি। তো সার্পেতিয়ার তিনি কিন্তু এই সার্ক 1923-তে প্রথম এই সার্ক নামকরণ করেছিলেন, সার্ক নামকরণ করেছিলেন। তো যাই হোক, তিনি হিমবাহ বিষয়ে গবেষণা করেছেন প্রচুর। যাই হোক, তো এই সার্ক বা করি ব্যাপারটা কি, এটা উচ্চ পর্বতগাত্রী হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ার বা চামচের মতো এই টাইপের একটা যে থাকে আর কি ভূমিরূপ, সেটাকে আমরা কিন্তু সার্ক বা করি বলতে পারি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন সার্কটাকে আমরা জার্মানিতে কার বলে থাকি, জার্মানিতে কার, স্কটল্যান্ডের ক্ষেত্রে আমরা করি বলে থাকি, তারপরে স্ক্যান্ডিনেভিয়ার ক্ষেত্রে আমরা বটন বলে থাকি, বটন যেদের দুটো স্ক্যান্ডিনেভিয়ার ক্ষেত্রে বলা হয়। এই সার্ক বা করির ক্ষেত্রে তিনটে পার্ট লক্ষ্য করা যায়। একটা হচ্ছে তোমার হিড ওয়াল, অর্থাৎ মস্তক দেশ, মস্তক দেশের খাড়া দেওয়াল এরকম থাকে। তারপরে যেটা রয়েছে তোমার মাঝখানের যে বেসিন, গর্ত, এবং একদম পাশে যেটা রয়েছে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড বলতে উটের কুবজের মতো আর কি, এটা নিচের দিকে এরকম একটা ঢিবি লক্ষ্য করা যায়, এটাই হচ্ছে থ্রেশহোল্ড। তো অনেক সময় এই সার্কের মধ্যে কিন্তু জল জমে লেকের সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা সার্ক লেক বলে থাকি। তো যাই হোক, বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম, এবারে আমরা দেখবো এরিটি। এরিটি ব্যাপারটা কি, এরিটি ব্যাপারটা হচ্ছে তোমার এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া পাশাপাশি দুটো সার্ক, ধরো এ একটা সার্ক, এ একটা সার্ক, এর মাঝখানে যে সংকীর্ণ পাঁচিলের মতো যে শৈলশিরাগুলো থাকে, যে যে অংশগুলো থাকে, এইগুলোকেই কিন্তু আমরা এরিটি বলে থাকি। এটা সাধারণত এর যে শীর্ষদেশটা করাতের মতো খাসকাটা খাসকাটা টাইপের হয়, এটা কি আমরা কিন্তু এরিটি বলে থাকি। তো অনেক সময় এই এরিটি গুলো দুটো সার্কের মধ্যে কিন্তু একটা জলবিভাজিকা রূপে কাজ করে। সার্ক গুলো যখন লেক হিসাবে পরবর্তীতে ট্রান্সফর্ম হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মাঝখানের এই শৈলশিরা বা এরিটি গুলো কিন্তু তখন একটা ওয়াটার ডিভাইডার বা জলবিভাজিকা রূপে কিন্তু অবস্থান করে থাকে। তো যাই হোক, সার্কের কোন একটা এরিটির কোন একটা অংশ অনেক সময় ভেঙে গিয়ে, এই অংশটা ধরো ভেঙে গিয়ে দুটো সার্কের মধ্যে তোমার একটা যাতায়াতের পথ তৈরি করে। তো এই রকম পথকে আমরা কল বা পাস বা গিরিপথ বলে চিহ্নিতকরণ করতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো, পিরামিড পিক, অর্থাৎ পিরামিড চূড়া। তো এই যে উপরের যে চূড়াটা রয়েছে, একাধিক সার্ক, তারপরে এরিটি, এইগুলোর সমন্বিত উপরে যে একটা যে উঁচু শৃঙ্গটা রয়েছে, এটা কি আমরা কিন্তু পিরামিড শৃঙ্গ বা পিরামিড চূড়া বলে থাকি। এটা মিশরের পিরামিডের মতো দেখতে বলে একে পিরামিডাল শৃঙ্গ বা পিরামিড চূড়া এরকম নামকরণ করা হয়েছে। সুইজারল্যান্ডে বিখ্যাত পিরামিড চূড়াগুলোর মধ্যে রয়েছে ম্যাটারহর্ন, ভিসন এরকম রয়েছে। ভারতের ক্ষেত্রে হিমালয়ের ক্ষেত্রে শিবলিঙ্গ, নীলকণ্ঠ শৃঙ্গ এগুলো রয়েছে। এরপরে যেটা রয়েছে দেখো, ক্রাগ অ্যান্ড টিল। ক্রাগ অ্যান্ড টিল বিষয়টা একটু আলোচনা করি। দেখো, ক্রাগ এবং টিল, হিমবাহ প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা, যেমন ধরো কোনো আগ্নেয় শিলা যদি এরকম থাকে বা আগ্নেয় উদ্ভিদ থাকে, তাহলে দেখা যায় যে এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ, তাহলে দেখা যায় হিমবাহ দ্বারা কিন্তু বিশাল বিশাল একটা ক্ষয়প্রাপ্ত হয় না। হিমবাহ প্রবাহের দিকটা এরকম একটা পুচ্ছ বা টেল তৈরি করে, এবং যেটা কম ক্ষয়প্রাপ্ত হয়ে যে কঠিন শিলা, যেটা এরকম ভাবে টিলা আকৃতির হয়, এটাকে আমরা মূলত এরকম পুচ্ছ সমন্বিত এরকম যে কঠিন শিলা গঠিত যে ভূমিরূপটা, এটাকে আমরা কিন্তু ক্রাগ বলতে পারি। তো যাই হোক, এবারে যেটা রয়েছে রসে মোতানো। 1804 সালে, 1804 সালে বিজ্ঞানী সসাপ প্রথম এই রসে মোতানো শব্দটি ব্যবহার করেছিলেন। রোসেস মাউন্টনেস এরকম শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। হিমবাহের গতিপথে শিলাখণ্ড অনেক সময় এরকম ঢিবির মতো অবস্থান করে, এবং দেখা যায় যে হিমবাহ প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায়, যেদিকে প্রবাহিত হচ্ছে সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় তোমার অবঘর্ষ প্রক্রিয়া একটা দিক মসৃণ হচ্ছে, এবং একদিকে যেদিকে উৎপাটন প্রক্রিয়া, হিমবাহ প্রবাহের বিপরীত দিকটা কিন্তু উৎপাটন প্রক্রিয়া অমসৃণ হচ্ছে। তো এরকম ভাবে উৎপাটন প্রক্রিয়া যখন হচ্ছে, তখন শিলাখণ্ডটা অমসৃণ বা এবড়ো খেবড়ো টাইপের হচ্ছে, আর অবঘর্ষ প্রক্রিয়া শিলাখণ্ডটা মসৃণ হচ্ছে। এরকম একটা ঢিবিকেই আমরা কিন্তু রসে মোতানো বলতে পারি। রসে মোতানো একটি মাত্র শিলার উপর গঠিত হয়। এর উচ্চতা কিন্তু খুব বেশি হয় উচ্চতা, কিন্তু বিস্তৃতি কিন্তু দৈর্ঘ্য অতটা কম হয় আর কি, অতটা বেশি হয় না। তারপরে যেটা রয়েছে ইউ আকৃতির উপত্যকা, যেটাকে আমরা গ্লাসিয়াল ট্রাপ বা হিমদ্রোণী বা হিমখাত বলে থাকি, এটা ইউ আকৃতির উপত্যকা।
তো অধিকাংশ প্রশস্ত তলদেশ এবং মসৃণ খাড়া ঢালযুক্ত এরকম উপত্যকাগুলোকে আমরা কিন্তু তোমার গ্লাসিয়াল ট্রাপ বা হিমদ্রোণী বলে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে হিমবাহ সৃষ্ট উপত্যকা। তো হিমবাহ সৃষ্ট উপত্যকা বা হিমদ্রোণী এটা। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি অর্থাৎ ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকার ক্ষেত্রে বলা যেতে পারে প্রধান হিমবাহের সঙ্গে, এই ধরো প্রধান হিমবাহের প্রভাবত এদিকটা রয়েছে, বিভিন্ন প্রধান হিমবাহের সঙ্গে উপ হিমবাহ থেকে এসে এখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এরকম ভাবে কিন্তু এটাকে এইভাবে ঝুলন্ত লাগে দেখতে, তো তার জন্য এটাকে আমরা ঝুলন্ত উপত্যকা বলতে পারি। তো ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে অনেক সময় নদী প্রবাহিত হলে পরে, যেখান দিয়ে নদী প্রবাহিত হলে এভাবে জলটা দ্রুত গতিতে নিচে নামে, এগুলোকে আমরা জলপ্রপাত বলতে পারি। এইভাবে জলপ্রপাত সৃষ্টি হতে পারে ঝুলন্ত উপত্যকা এই ভূমিরূপ বরাবর। এবারে দেখো, এবারে যে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম গুলো রয়েছে বা যে সঞ্চয়জাত ভূমিরূপ গুলো রয়েছে, সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে মেইনলি হচ্ছে তোমার মোরেন বা গ্রাব রেখা রয়েছে, যেটা পর্বতের উপরের দিকে সঞ্চয় হয়। বিভিন্ন মোরেন গুলো রয়েছে এবং পর্বতের নিচের দিকেও কিছু সঞ্চয় হয়। মূলত পর্বতের পাদদেশে যেগুলো সঞ্চয় হয় সেগুলোর মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন এরাটিক, এসকার্ট, এগুলো পরে আলোচনা করছি। প্রথমে আমরা মোরেন ব্যাপারটা নিয়ে আলোচনা করব। মোরেন ব্যাপারটাকে দেখো কভাগে ভাগ করা হয়েছে, একটু ভাগগুলো দেখে নাও। প্রথমত যেটা রয়েছে দেখো, ল্যাটেরাল মোরেন অর্থাৎ পার্শ্ব গ্রাবরেখা। তারপরে যেটা রয়েছে টার্মিনাল মোরেন অর্থাৎ প্রান্ত গ্রাবরেখা। তারপরে রয়েছে মিডিয়াল মোরেন অর্থাৎ মধ্য গ্রাবরেখা। এক এক করে আমি আলোচনা করি। ল্যাটেরাল মোরেন যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ পার্শ্ব গ্রাবরেখা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, এদিকেও পার্শ্ব গ্রাবরেখা রয়েছে। অর্থাৎ হিমবাহের দুই পাশে যে গ্রাবরেখাগুলো তৈরি হয় সেটাকে আমরা কিন্তু পার্শ্ব গ্রাবরেখা বলতে পারি। তারপরে যেটা রয়েছে গ্রাবরেখা আসলে কি যদি বলা হয়, তাহলে এটা হচ্ছে উঁচু পর্বত থেকে বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত বিভিন্ন আয়তনে যে তীক্ষ্ণ শিলাখণ্ডগুলো থাকে, সেটা হিমবাহের সাথে স্তূপাকারে সঞ্চিত হয়ে নিচে নামতে থাকে এবং এই শিলাস্তূপগুলোকে আমরা গ্রাবরেখা বা হিমগ্রাব বা মোরেন বলে চিহ্নিতকরণ করি। তো এবার টার্মিনাল মোরেন যা বা তোমার হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, এটা হচ্ছে সামনে বা শেষ প্রান্তে যদি থাকে, যেমন এই টাইপের, এই যে সামনের দিকে এরকম থাকলো, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা প্রান্ত গ্রাবরেখা বলতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো, মিডিয়াল মোরেন অর্থাৎ মধ্য গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখাটা যখন দুদিক থেকে দুটো হিমবাহ এসে একসঙ্গে মিলিত হয়, তখন মধ্যভাগের যে সঞ্চিত অংশ সেখানে যে গ্রাবরেখা তৈরি হয়, এটা কি বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা। ধরো এদিক থেকে একটা হিমবাহ, এদিক থেকে একটা হিমবাহ, মাঝখানে ধরো এরকম একটা গ্রাবরেখা তৈরি হয়েছে, এটাকে আমরা মধ্য গ্রাবরেখা বলতে পারি। আর একটা হচ্ছে তোমার গ্রাউন্ড মোরেন, যেটা যখন ভূমিভাগে অবস্থিত অবস্থায় গ্রাবরেখা দেখা যায়, মানে ভূমিভাগে অবস্থান করে পুরোপুরি, তখন সেই ভূমি গ্রাবরেখা বলা হয়। পুরোপুরি ভূমিভাগেই অবস্থান করে এই গ্রাবরেখাটা, একদম নিচের ভূমিতে অবস্থান করে। এবারে আরো কিছু গ্রাবরেখা রয়েছে, একটু দেখে নাও। সেগুলো হচ্ছে তোমার সাব গ্লাসিয়াল মোরেন অর্থাৎ হিমতল গ্রাবরেখা, যেটা হচ্ছে হিমবাহের ফাটলের মধ্য দিয়ে পর্বতগাত্র বাহিত প্রস্তরখণ্ড যখন হিমবাহের তলদেশে পৌঁছায়, তখন এই গ্রাবরেখাগুলো হিমবাহের ফাটলের মধ্য দিয়ে কিন্তু হিমবাহের তলদেশে পৌঁছে এই গ্রাবরেখা তৈরি করে অ্যাকচুয়ালি। তারপরে যেটা রয়েছে এন গ্লাসিয়াল মোরেন অর্থাৎ হিমবদ্ধ গ্রাবরেখা। অনেক সময় দেখা যায় হিমবাহের ফাটলের মধ্য দিয়ে প্রস্তরখণ্ড চলাফেরা করে, তখন সেই প্রস্তরখণ্ডটা হিমবাহের মধ্যে আবদ্ধ থেকে যায়, এটা কি আমরা এন গ্লাসিয়াল মোরেন বলতে পারি। পুশপুল মোরেন যে ব্যাপারটা রয়েছে, অবিন্যস্ত গ্রাবরেখা, অনেক সময় হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা দেখা যায়, এটা কি আমরা কিন্তু অবিন্যস্ত গ্রাবরেখা বা পুশপুল গ্রাবরেখা বলতে পারি। লোবেট মোরেন অর্থাৎ লোবেট বা বলয় আকৃতির যে গ্রাবরেখা, বলয়ধর্মী গ্রাবরেখা, অনেক সময় দেখা যায় গ্রাবরেখাগুলো বলয়ের আকারে অবস্থান করে। রোজেন রোজেন মোরেন যেটা রয়েছে, গ্রাবরেখাগুলো যখন একে অপরের উপর সঞ্চিত হয় সেটাকে আমরা রোজেন বলে থাকি। স্ট্রাটিফাইড ম্যারিন মোরেন অর্থাৎ স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা, এগুলো উপকূল অঞ্চলে সাধারণত গড়ে ওঠে। এই ধরনের গ্রাবরেখাগুলো উপকূল অঞ্চলে হিমবাহ প্রসারিত থাকলে এটা গড়ে উঠতে পারে। এবারে দেখো, পর্বতের পাদদেশে যে সঞ্চয়গুলো ঘটে পর্বতের পাদদেশে, সেগুলোর মধ্যে রয়েছে এরাটিক কথার অর্থ হচ্ছে আগন্তুক, আগামুক কথার অর্থ হচ্ছে আগন্তুক বা ভিনদেশী।
হিমবাহের সঙ্গে বিভিন্ন আকৃতির শিলা বহুদূর থেকে বাহিত হয়ে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়, অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে আসে অনেক দূর থেকে নিয়ে আসে বলে এরকম একটা নামকরণ করা হয়েছে আগন্তুক। তারপরে এসকার যেটা রয়েছে, দেখো এসকার এসকার যে ব্যাপারটা রয়েছে এটা স্ক্যান্ডিনেভীয় শব্দ, সুইডেনে যেটাকে আজ বলা হয়। কখনো কখনো হিমবাহের তলদেশ দিয়ে প্রবাহিত নদী খাতে কাদা, বালি, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে যখন একটা অনুচ্চ দীর্ঘ আঁকাবাঁকা বা সংকীর্ণ শৈল সেটা গঠন করে, তখন সেটাকে আমরা এসকার বলে থাকি। এসকার তখনই দেখা যায় যখন বরফ গলে যায়। ঠিক আছে, তো এসকার। তারপরে রয়েছে ড্রামলেন, যেটাকে আমরা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ির মতো দেখা যায় বলে এরকম কি আমরা ড্রামলিন বলে থাকি। এটা হিমবাহ প্রবাহিত নিম্ন অঞ্চলে প্রধানত প্রস্তরখণ্ড, নুড়ি, উল্টানো নৌকা বা চামচের মতো হয় দেখতে, তার জন্য এরকম তোমার ড্রামলিন বলা হয়ে থাকে। আকাশ থেকে যদি দেখা হয় তাহলে মনে হচ্ছে যে ঝুড়ি ভর্তি ডিমের মতো অসংখ্য এরকম ভূমিরূপ দেখা যায়, তো তার জন্য এটাকে বাস্কেটস অফ এগস টোপোগ্রাফি বলা হয়। তারপরে রয়েছে দেখো বোল্ডার ক্লে। বোল্ডার ক্লে বা হিমকর্ত, এটা হিমবাহ গলে যাওয়ার পরে হিমবাহের মধ্যে যে বালি, কাদা, পাথর একসঙ্গে সঞ্চিত হয় কাদার মতো, তো সেটাকে আমরা হিমকর্ত বা বোল্ডার ক্লে বলতে পারি। তারপরে রয়েছে আউটওয়াশ প্লেন, অর্থাৎ বহির্বিধৌত সমভূমি। বহির্বিধৌত সমভূমি এটা পর্বতের নিচের দিকে হিমবাহ গলা জলে বালি, কাদা, তারপরে প্রস্তরখণ্ড প্রভৃতি সঞ্চিত হলে তখন সেটাকে কিন্তু আমরা বহির্বিধৌত সমভূমি আমরা বলতে পারি বা আউটওয়াশ প্লেন বলতে পারি। তারপরে রয়েছে দেখো বহির্বিধৌত সমভূমির মাঝখানে বিশাল আকৃতি যদি বরফখণ্ড থাকে, সেটা যদি পরবর্তীতে গলে যায় গহ্বর তৈরি করে এবং সেখানে জল জমে হ্রদ সৃষ্টি করতে পারে। এই গহ্বরগুলোকে কেটেল এবং গহ্বরের মধ্যে জল জমে যখন হ্রদ সৃষ্টি হয় সেটাকে আমরা কেটল লেক বা কেটল হ্রদ বলে থাকি। এছাড়া রয়েছে ভার্ব, নব। ভাব ব্যাপারটাকে আউট ওয়াশ প্লেনের যে অতি সূক্ষ্ম অংশগুলো অনেক সময় হ্রদে পতিত হয় এবং হ্রদের তলদেশে সঞ্চিত হয়, তখন সেটাকে আমরা ভার্ব বলে চিহ্নিতকরণ করি। ভার্বের স্তর হ্রদের তলদেশে সঞ্চিত হয়। তারপরে যেটা রয়েছে নব। নবটা হচ্ছে হিমবাহ বাহিত নুড়ি শিলাখণ্ড জলের সাথে বাহিত হয়ে বহির্বিধৌত সমভূমির উপর টিলার আকারে অবস্থান করে। এই টিলাগুলোকে নব বলা হয়। এটা একটা স্কারের ছবি রয়েছে। এবারে দেখো ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। এখানে সব ধরনের ল্যান্ডফর্ম গুলো মূলত দেখানো হয়েছে। দেখো ডিম ভর্তি ঝুড়ির মতো যে ড্রামলিন রয়েছে, প্রান্ত গ্রাব রেখা রয়েছে, কেটল লেক, কেটলে জল জমে লেক তৈরি হচ্ছে, ভূমি গ্রাব রেখা রয়েছে একদম ভূমির বরাবর। হ্যাঁ, তারপরে রয়েছে তোমার কেম রয়েছে, এখানে স্কার রয়েছে, এরকম বিভিন্ন বহির্বিধৌত সমভূমি রয়েছে এই জায়গাগুলোতে। তো যাই হোক, এবারে সাম টার্মিনোলজি নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। দেখো পার্মাফ্রস্ট। পার্মাফ্রস্ট হচ্ছে তোমার স্থায়ীভাবে ঠান্ডায় জমাট বাঁধা যে মৃত্তিকা, সেটাকে আমরা পার্মাফ্রস্ট বলে থাকি। অনেক ক্ষেত্রে জমাট বাঁধা মৃত্তিকার গভীরতা খুব বেশি হয় এবং গ্রীষ্মকালে পার্মাফ্রস্টের উপরিতলটা কিছুটা গলে যায় এবং নিচের স্তর কিন্তু অপ্রবেশ্য থাকে। উপরের দিকটা কিছুটা গলে যায়, নিচেরটা মাটির মধ্যে, অ্যাকচুয়ালি মাটির মৃত্তিকার মধ্যে কিন্তু এইভাবে স্থায়ীভাবে একটা বরফ জমে থাকবে ঠান্ডায়, সেটাকে আমরা কিন্তু চিরহিমন বলে থাকি। তারপরে যেটা রয়েছে দেখো মামিলেটেড সারফেস, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আমলকতাল। আমলকতল বলা হচ্ছে এটাকে। পর্বতগাত্রী হিমবাহের অবঘর্ষজনিত ক্ষয়কার্যের ফলে আঁচড় কাটা দাগের মতো যে লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে শিলা মিশ্রিত হয়, এই তলটাকেই কিন্তু আমরা অবঘর্ষজনিত ক্ষয়কার্যের ফলে এইভাবে যে তলটা সৃষ্টি হয়, আঁচড় কাটা দাগ থাকবে প্লাস বিভিন্ন শিলাগুলো মিশ্রিত অবস্থায় থাকবে, এরকম তলটাকেই কিন্তু আমরা আমলক তল বলতে পারি। তো যাই হোক, তারপরে রয়েছে হচ্ছে তোমার এই গুইল। এই গুইলটা কি? এই গুইলটা হচ্ছে সুতীক্ষ্ণ সূচের আগার মতো যে পর্বত শিখর, সেটাকে এই গুইল বলা হয়। সাধারণত যেখানে হিমবাহের কাজগুলো বেশি প্রাধান্য পায় সেই সমস্ত বড় শিখরগুলো এই টাইপের হয়ে যায়। তারপরে অ্যালভোয়েল অ্যান্ড হচ্ছে ট্যাফনি, যেটা হচ্ছে তোমার মৌচাক সদৃশ্য ভূমিরূপ, প্রাথমিকভাবে অগভীর ক্ষুদ্র গর্তে লবণ ক্লাসনজাত প্রক্রিয়া যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে বহু গর্তে সমারোহ, দেখতে অনেকটা শিলাপৃষ্ঠটা দেখতে অনেকটা মৌচাকের মতো হয়, তো এটাকেই কিন্তু মূলত অ্যালভোয়েল বলা হয়ে থাকে। অ্যালভোলেট রিলিফ অর্থাৎ মৌচাক সদৃশ্য ভূমিরূপ এইভাবেই কিন্তু তৈরি হয়। তারপরে যেটা রয়েছে দেখো জকুল হলফ। এটা হচ্ছে তোমার হিমবন্যা, অর্থাৎ হিমবাহের মাধ্যমে যে বন্যাগুলো তৈরি, হিমবাহের তলদেশের যে খাত, সেই খাতে অনেক সময় জল নিষ্কাশিত হতে পারে। এটা মূলত হিমবাহ গলে যে জল হয় সেটার মাধ্যমেই হয়। এটা খুবই স্বল্পস্থায়ী। বন্যা খুবই আচমকা হয়, আবার তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়, জলটা তাড়াতাড়ি দ্রুত নিষ্কাশিত হয়ে যায়।
তারপরে যেটা রয়েছে দেখো স্নো ব্রিজ অর্থাৎ তুষার সেতু, কোনো ফাটল বা বাকসন্ডের উপরে যদি কঠিন তুষারে তৈরি হয় কোনো সেতু, তাহলে সেটাকে আমরা স্নো ব্রিজ বলতে পারি। নিবেশন ব্যাপারটা হচ্ছে হিম প্রভাব, এখানে তোমার ওই হিমবাহের প্রান্তে হিমখাত এবং রাসায়নিক আবহবিকারজনিত শিলার সমস্ত অবক্ষয়, এগুলোকে একসাথে আমরা হিম প্রভাব বলে থাকি। বরফের বিভিন্ন অংশের সঙ্গে জড়িত সমস্ত ক্ষয় আবহবিকার একত্রে কিন্তু আমরা হিম প্রভাব বলে থাকি। হিমবাহ সম্পর্কিত যে বিদ্যা সেটাকে আমরা গ্লাসিওলজি বলে থাকি। স্নাউট অফ গ্লাসিয়ার, হিমবাহের যে প্রান্তভাগ যেটা জিহ্বার মতো থাকে সেটাকে আমরা স্নাউট অফ গ্লাসিয়ার বলে থাকি। প্যাক আইস ব্যাপারটা হচ্ছে তোমার প্যাক আইস যেটাকে বলছে এটা হচ্ছে তোমার হিমশৈল গুচ্ছ, অনেকগুলো হিমশৈল একসাথে মিশে এরকম একটা প্যাক আইস তৈরি করতে পারে। তারপরে রয়েছে ক্যালভিং, অনেক সময় দেখা যায় যে সাগরে পৌঁছে গিয়ে হিমবাহগুলো ভেঙে যায়, হিমবাহ ভেঙে গিয়ে হিমশৈল তৈরি হয়, তখন সেটাকে আমরা ক্যালভিং বলতে পারি। এক কথায় হিমশৈলের বিচ্ছেদন বলতে পারি, ওগুলো ভাগ ভাগ হয়ে যায় হিমশৈলগুলো। তারপরে যেটা রয়েছে দেখো প্যাটার্ন স্টার্ন লেক যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে উঁচু পর্বত অঞ্চলে যখন হিমদ্রোণী তৈরি হয়, এই হিমদ্রোণীর পাশে সিঁড়ির মতো ধাপ ধাপ তৈরি, অনেক সময় ধাপগুলোর যে ঢালটা সেটা ওই তলদেশ উপত্যকার দিকে না হয় উল্টো দিকে হয়, তখন কিন্তু ওই হিমশিড়ির উপরেই কিন্তু অনেক সময় জল জমে লেক সৃষ্টি করতে পারে। এই লেকগুলোকেই আমরা কিন্তু প্যাটার্ন স্টার লেক বলে চিহ্নিতকরণ করি। গ্লাসিয়েশন বলতে অনেক এলাকা জুড়ে যখন মানে হিমবাহের কাজ চলতে থাকে, বরফের সাহায্যে ক্ষয় বহন অবক্ষেপণ এগুলো চলতে থাকে অনেক এলাকা জুড়ে, তখনই কিন্তু সেটাকে আমরা হিমায়ন বা গ্লাসিয়েশন বলতে পারি। যেমন প্লাইস্টোসিন হিমযুগে যেমন মহাদেশের বেশিরভাগ অংশ কিন্তু ভূভাগের প্রায় 30% এলাকা জুড়ে হিমবাহের অবস্থান ছিল, সেই যুগগুলোকে এই যুগেই কিন্তু মূলত হিমায়ন ব্যাপারটা হয়েছে আমরা বলতে পারি। এবারে আমরা হিমবাহের চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, এবারে আমরা অ্যাওলিয়ান ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেসেস অর্থাৎ বায়ুর মাধ্যমে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় ভূমিরূপগুলো নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। দেখো এগুলো তো একদিনে আলোচনা এত সম্ভব না, তাও যেহেতু আমাকে সিলেবাস কভার করতে হবে তার জন্য কিন্তু আমি একটু স্পিডে আমি ক্লাসগুলো করছি আর কি। তো যাই হোক, অনেক আলোচনা হয়তো অবশিষ্ট থেকে যাচ্ছে, বাদ থেকে যাচ্ছে, সেগুলো তোমাদের বই থেকে পড়ে নিতে হবে, নোটস থেকে পড়ে নিতে হবে, করার কিছু নেই। তো যাই হোক, পরীক্ষা পেছোতেও পারে, আবার যে টাইম বলেছে সেটাও হতে পারে। তো যাই হোক, পরীক্ষা যেদিনই হোক তোমরা পড়াশোনা করে সিলেবাস কভার করো, আগে সিলেবাসটা কমপ্লিট করো। কমপ্লিট করলেই কিন্তু আমাদের যে মক টেস্টের জন্য আরো বেশি সময় থাকবে, আমরা কিন্তু সেই টেস্টগুলো আমরা দিতে পারবো তখন। তো এওলিয়ান ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেসেস যে ব্যাপারটা রয়েছে এখানে স্যার একটা কোয়েশ্চেন ছিল, ওটা কি লাস্টে করব হয়ে গেলে পরে? কোনটা বলো? স্যার আজকে যে মক টেস্ট হয়েছিল ওখান থেকে আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই ধনুকাকৃতির যে আপনার আকৃতির যে বদ্বীপ ছিল ওখানে দুটো এক্সাম্পল ছিল, দুটো মানে অপশন ছিল, একটা হোয়াংহো একটা হচ্ছে নীলনদ। এবার ধনুকাকৃতিতে আমি যুধিষ্ঠির হাজরার বইতে পড়েছি দুটোই আছে, হোয়াংহো নীলনদ। এবার আমি নীলনদটা দিয়েছিলাম, ওটাতে মনে হয় না, ওটা ওটা ক্রস ওটা ওটা দুটোই হবে, ওটা দুটোই হবে। পরে আমি বিষয়টা খেয়াল করলাম, নীলনদটাও হবে হ্যাঁ। হোয়াংহোটাও হবে আর কি, দুটো। আমি হয়তো আচ্ছা আচ্ছা, আর আমি হোয়াংহোটা করেছি এখানে, ওটা দুটোই সঠিক উত্তর আচ্ছা। হবে। হ্যাঁ, আমিও নীলনদ করেছিলাম। তো যাই হোক, দুটো অপশনই ঠিক হবে আর কি, যারা যেটা করেছে যাই হোক দুটো অপশনই ঠিক হবে। আর স্যার গুগল দেখাচ্ছিল, একবার আমি দেখছিলাম কনফিউশন দূর করার জন্য, প্রথম দিকে আচ্ছা, বলছে যে ত্রিভুজাকৃতি হয়ে পরবর্তীতে ধনুকাকৃতি হয়েছে, তাহলে কি ফাইনাল ধনুকাকৃতিটাই নেব আমরা? না, ফাইনাল ধনুকাকৃতি রূপটাই নিতে হবে, ধনুকাকৃতির মধ্যেই রয়েছে ওই ভাগগুলো, দুটোই রয়েছে নীলনদ। যুধিষ্ঠির হাজরার বই ওটাই শো করছে ধনুকাকৃতি, গুগলে প্রথমে ওই ধনুকাকৃতি আচ্ছা, দেখাচ্ছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওটা আমার সকালের দিকে খেয়াল করলাম, পরে অপশনটা ঠিক করব, তখন আর মানে সময় ছিল না পরে ঠিক করা, যাই হোক। তাহলে এরকম তারপরে থাকলে দেখো, তার মানে বোথ এ এন্ড বি হতে পারে, থার্ড হ্যাঁ যে অপশনটা কোনো, বোথ এ এন্ড বি দেওয়া যেতে পারে। হ্যাঁ ওরকম অপশন থাকবে, বা দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, দুটো ওরকম দেবে না। তো ঠিক যাই আছে হোক ঠিক দেখো, আছে। ঠিক আছে। আমরা বায়ুর কাজ, এটা তো সবাই আমরা কম বেশি পড়েছি, ক্লাস 10-এ মনে হয় ছিল এটা, এখনো রয়েছে ক্লাস 10-এর সিলেবাসে। সি অফ স্যান্ড অর্থাৎ বালির সমুদ্র, এটা আমরা দেখতে পাচ্ছি। বারখান, এখানে বারখানগুলো দেখতে পাচ্ছি, দেখো তির্যক
বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি যখন এরকম অর্ধচন্দ্রাকৃতি টাইপের হয় সেটা হচ্ছে বারখান। তো গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিসরণের মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে যে মরুভূমির যে মরুভূমির যে এই যে বালি, এত বালি কিন্তু এভাবেই আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে সৃষ্টি হয়েছে। গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা যান্ত্রিক আবহবিকার যে ক্ষুদ্রকণা বিসরণ যে প্রক্রিয়াটা, এটা কিন্তু খুবই দায়ী বলা যেতে পারে। তারপরে মরুভূমির জাহাজ বলা হচ্ছে ক্যামেল, অর্থাৎ উটকে বলা হচ্ছে শিপ অফ ডিজার্ট। সাহারা মরুভূমি রয়েছে, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, এটা মনে রাখবে। বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে এই আফ্রিকার সাহারা ডেজার্ট বা সাহারা মরুভূমি, ঠিক আছে। তারপরে কালাহারি মরুভূমি রয়েছে। কালাহারি মরুভূমি এটা দক্ষিণ আফ্রিকার নমিবিয়াতে রয়েছে, এটা হচ্ছে কালাহারি মরুভূমি। তো বিষয়গুলো তো তোমরা কম বেশি জানো, আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না, আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। কালাহারি মরুভূমি, এদিকে রয়েছে তোমার থর মরুভূমি রয়েছে, এটা আমাদের ভারতবর্ষের থর মরুভূমি। তো এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি মরুভূমি হচ্ছে এই থর, যেটা ভারত পাকিস্তানের কিছু অংশ রয়েছে, এবং আরেকটা হচ্ছে সৌদি আরবের রাবাল খালি মরুভূমি। এই দুটো হচ্ছে এশিয়ার অন্যতম দুটো গুরুত্বপূর্ণ মরুভূমি আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ভারতবর্ষের থর মরুভূমি, রাজস্থানে রয়েছে। রাবাল খালি ডিজার্ট, যেটা রাবাল খালি ডিজার্ট, এটা কিন্তু রয়েছে, যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবে রয়েছে। সৌদি আরবে, এশিয়ার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ মরুভূমি। তো এগুলো রয়েছে। এবারে আমরা প্রসেস অফ উইন্ড যদি আমরা দেখি, ইরোশনাল ওয়ার্ক অফ উইন্ড, অর্থাৎ বায়ুর যে ক্ষয়কাজের মধ্যে দেখো কি কি রয়েছে। অ্যাব্রেশন অর্থাৎ অবঘর্ষ, বায়ু মধ্যস্থিত ধূলিকণাগুলো এবং বালিকণাগুলো ভূপৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে যে ক্ষয়কাজ হবে সেটাই অবঘর্ষ। ডিফ্লেশন যে ব্যাপারটা রয়েছে, ডিফ্লেশন হচ্ছে অপসারণ। এখানে কি হবে, বাতাসের সাহায্যে প্রচুর পরিমাণে বালি ভূমি থেকে অপসারিত হয়ে অন্যত্র অপসারিত হয়, সেটা হচ্ছে তোমার ডিফ্লেশন বা অপসারণ। তারপরে যেটা রয়েছে তোমার অ্যাট্রিশন, যেটা হচ্ছে তোমার ঘর্ষণ। অনেক সময় বায়ুবাহিত বিভিন্ন প্রস্তরখণ্ডের পরস্পর ঘর্ষণের ফলে বড় বড় প্রস্তরখণ্ডগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, নিজেরা নিজেদের মধ্যে ভেঙে যায়, এটাই হচ্ছে ঘর্ষণ বা অ্যাট্রিশন বলা যেতে পারে। ট্রান্সপোর্টেশনটা তিন ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে সাসপেনশন, অর্থাৎ যেটা ভেসে ভেসে যায়, সাসপেনশন। তারপরে এটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, মানে যেটার ব্যাস কম, কণাগুলোর ব্যাস, সেগুলো পরে দেখে নেবে তোমরা নোটস থেকে। তারপরে যেটা লাফিয়ে লাফিয়ে যায়, সল্টেশন প্রসেস, যেটা সারফেস, যেটা ক্রিপ, যেটা গড়িয়ে গড়িয়ে যায়। ডিপোজিশনাল গুলোর মধ্যে রয়েছে সেডিমেন্টেশন অর্থাৎ অবক্ষেপণ, অনুলেপন, আগ্রাসন, এই তিনটে প্রক্রিয়া রয়েছে। অবক্ষেপণ বলতে যে প্রক্রিয়া বাতাসের বেগ কমে যাওয়ার জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অবনমিত স্থানগুলোতে স্তরে স্তরে ওই ধূলিকণা বালিকণা গুলো সঞ্চিত হয়, সেটাকে আমরা অবক্ষেপণ বলতে পারি। অনুলেপনটা হচ্ছে বাতাসের কণা যখন বালুকণা যখন বাতাসের সাহায্যে লম্ফদান বা ভাসমান অবস্থায় পরিবাহিত হয়, তখন সেটাকে আমরা অনুলেপন বলতে পারি। আগ্রাসন যে ব্যাপারটা রয়েছে, এটা বালুকণা সমৃদ্ধ বাতাস প্রবাহিত হওয়ার সময় কোনো বাধা যদি থাকে, তাহলে তখন অধক্ষেপণ বা অনুলেপন প্রক্রিয়া ছাড়া লম্ফদান বা ভাসমান প্রক্রিয়া হয়, সেটাকে আমরা আগ্রাসন বলতে পারি। ল্যান্ডফর্ম প্রডিউসড অফ দ্য ইরোশনাল প্রসেস অফ এওলিয়ন, অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, প্রথমত ব্লো আউট, সেটাকে আমরা অপসারণ গর্ত বলতে পারি। মানে এখানে একটা অপসারণ গর্ত তৈরি হচ্ছে আর কি। এটা যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লো আউটের একটা ছবি। এখানে তোমার সূক্ষ্ম বা হালকা বালুকণাগুলো একদম অপসারিত হয়ে গিয়ে এরকম একটা গর্ত তৈরি করবে, এটা কি আমরা কিন্তু ব্লো আউট বা অপসারণ গর্ত বলতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি গৌর, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো দেখতে এই ভূমিরূপ, এটাকে আমরা মাশরুম রক বলে থাকি বা রক পেডেস্টালস বলে থাকি। ব্যাঙের ছাতার মতো সদৃশ এই যে ভূমিরূপটা গৌর, এবং এখানে কঠিন কোমল শিলার অবস্থান থাকে, তার জন্য এরকম আকৃতি হয়। কঠিন শিলাটা কম ক্ষয়প্রাপ্ত হয়, কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে মূলত এরকম একটা আকৃতি ধারণ করে, এটাকে আমরা কিন্তু গৌর বলে থাকি। তারপরে যেটা রয়েছে ইয়ারদাং জিউগেন যে ব্যাপারটা রয়েছে, ইয়ারদাং এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয় দেখো। ইয়ারদাং এর ক্ষেত্রে মরুভূমি অঞ্চলে স্তরে স্তরে মানে লম্বালম্বি ভাবে যে কঠিন কোমল শিলা এইভাবে অবস্থান করে। ধরো এটা হচ্ছে তোমার
কঠিন শিলা, এটা কঠিন শিলা, এটা কোমল, এটা কোমল। তো কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে, কঠিন শিলাগুলো এরকম টিলার আকারে থাকবে, এগুলোকে আমরা কিন্তু ইয়ারদাং বলে থাকি। আর জিউগেন যে ব্যাপারটা, যখন এরকম হরাইজন্টালি এরকম লেয়ার গুলো থাকে তখন কঠিন কোমল শিলা থাকে, এভাবে কম ক্ষয়প্রাপ্ত বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ভাবে তৈরি হয়। ইনসেল বার্স যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে ইনসেল বার্সটা হচ্ছে তোমার শুষ্ক, প্রায় শুষ্ক অঞ্চলে ক্ষয়কার্যের শেষ পর্যায়ে, যেটা মানে ক্ষয়জাত পাহাড় বলা যেতে পারে। এলসিকিং এর তত্ত্বে আমরা ইনসেল বার্স ব্যাপারটা দেখি, এলসিকিং এর যে ক্ষয়চক্র রয়েছে সেখানে। এবং ইনসেল বার্স ছোট আকৃতির হলে তখন একটা পাথরের স্তূপে বা পাথরখণ্ডের স্তূপে পরিণত হয়, সেটাকে আমরা ক্যাসল কপিস বলে থাকি। তো যাই হোক, ইনসেল বার্স তোমার এই যে পাহাড়ের পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি, পাদদেশীয় সমভূমির কিন্তু এরকম তিনটে অবস্থা লক্ষ্য করা যায়। মূলত পাহাড়ের যে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি রয়েছে, পাদদেশীয় সমভূমি বলতে যখন মরু অঞ্চলে পর্বতের ঢাল এবং পাদদেশীয় অঞ্চল যখন বায়ু এবং জলধারার উভয় সঞ্চয় ক্ষয়কার্যের ফলে উন্মুক্ত শিলাস্তর পরিস্তরে ঢাকা একটা মূলত ঢালু সমতল ভূমি এইভাবে তৈরি হয়, সেটাকে আমরা পেডিমেন্ট বলতে পারি। এবং পেডিমেন্টের ক্ষয়িত পদার্থগুলো একদম নিচের দিকে জমা হয়ে এরকম বাজাদা সৃষ্টি হতে পারে। তো যাই হোক, পাহাড় ক্ষয়ে পেডিমেন্টের সঞ্চিত পদার্থগুলো, ক্ষয়িত পদার্থগুলো বাজাদা সৃষ্টি করতে পারে। তারপরে যেটা রয়েছে ডোমাইসেলস, এটা এরকম উপরের দিকটা এরকম টুপির আকৃতির হয়ে যায়, উপরের দিকটা এরকম ধরো কঠিন শিলা এরকম আকৃতির হয়ে যায়, এরকম ভাবে থাকে, এটা হচ্ছে তোমার ডোমাইসেলস। এখানে বিভিন্ন ভূমিরূপ গুলো ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে জিউগেনের ছবি, ইয়ারদাং, এটা ড্রেকান্টার, এটা রয়েছে ব্লো আউট অপসারণ গর্ত, ইনসেল বাজ রয়েছে, ডেজার্ট পেভমেন্ট, ঠিক আছে, এটা তো মাশরুম রক দেখতে পাচ্ছ, জিউগেন, ইয়ারদাং, এই সমস্ত বিভিন্ন ভূমিরূপ গুলো রয়েছে। এটা হচ্ছে তোমার ইনসেল বার্স, এরকম টাইপের হয়ে যায়, ইনসেল বার্স গুলো দেখতে এরকম টাইপের লাগে। পেডিমেন্ট বাজাদা বিষয়গুলো দেখলে, আচ্ছা, পেডিমেন্টটা এই যে এই অংশটা হচ্ছে তোমার পেডিমেন্ট, এবং লাস্টে এই যে সঞ্চিত হয়ে গিয়ে পলিগুলো সঞ্চিত হয়ে গিয়ে ওরকম একটা এলোভিয়াল বা সঞ্চয়ের ফলে, পলি সঞ্চয়ের ফলে ওরকম একটা বাজাদা সৃষ্টি করতে পারে। বিভিন্ন যে শিলাখণ্ড নদীখণ্ড গুলো এই পর্বত পাদদেশে ক্ষয়ের ফলে এরকম একটা সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে ইনসেল বার্স, এরকম পাদদেশীয় অংশে কিন্তু এরকম একটা উচ্চ টিভির মতো এরকম ইনসেল বার্স তৈরি হতে পারে। তো যাই হোক, এবারে আমরা দেখো, এটা হচ্ছে হামাদা। হামাদা যেটা রয়েছে, এটা হচ্ছে হামাদা অনেক সময় শুষ্ক মরুভূমি অঞ্চলে পেডিমেন্টের উপরের অংশে যে শিথিল শিলাস্তর সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে নিচের যে কঠিন শিলাস্তর উন্মুক্ত হয়ে যায়, সেটাকে আমরা কিন্তু হামাদা বলতে পারি। এরকম একটা মসৃণ অবস্থায় প্রাপ্ত হয় আর কি, কঠিন শিলাস্তরটা বেশি ক্ষয়প্রাপ্ত পরে আর হয় না, এটাকে আমরা আমরা হামাদা বলে থাকি। তারপরে দেখো রয়েছে মেসা, মেসা বিউট, এগুলো স্পেনীয় শব্দ। মেসা কথার অর্থ হচ্ছে টেবিল, আর বিউট মানে হচ্ছে ঢেবি। টেবিল আকৃতির এরকম ভূমি থাকে, কঠিন শিলা গঠিত, এরকম দুই দিকটা এরকম খাড়াই হয় এবং উপর দিকটা সমতল হয়। এরকম বায়ু ক্ষয়কার্যের ফলে এরকম মেসা সৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে তার ঢিবির আকৃতি নেয়। আর ডিপোজিশনাল প্রসেসের মাধ্যমে যে ল্যান্ডফর্ম গুলো তৈরি হয় সেগুলোর মধ্যে রয়েছে স্যান্ড ডিউন অর্থাৎ বালিয়াড়ি, বালিয়াড়ি অর্থাৎ বালির পাহাড়। বালিয়াড়ি বিভিন্ন টাইপের হয়, কোস্টাল ডিউন্স হতে পারে, রিভারেন্ট ডিউন্স বা ল্যাকাস্টিন ডিউন্স। বালিয়াড়ি যেটা মরুভূমি অঞ্চলে হয়, কোস্টাল ডিউন্স যেটা সামুদ্রিক উপকূলবর্তী এলাকায় হয়, রিভারিন ডিউন্স যখন তোমার ওই কি বলে নদীর চর বা পরবর্তী অংশে যখন এই বালির স্তূপ জমা হয় সেটাকে আমরা রিভারিন ডিউন্স বলতে পারি। আর হ্রদের তীরবর্তী অঞ্চলে বালির স্তূপকে আমরা ল্যাকাস্টিন ডিউন্স বলতে পারি। বিভিন্ন ভাগগুলো রয়েছে, সাইজের উপর ডিপেন্ড করে রিপেলটা একদমই মানে রিপেলের হাইটটা খুবই কম হয়, আর মাঝারি টাইপের হয় হচ্ছে ডিউন, ঠিক আছে একদম। আর ড্রাসে যেটা, এটা খুবই মানে হাইটটা বেশি হয় আর কি, মূলত 20 থেকে 200 মিটার হাইটের হয়ে থাকে। তো যাই হোক, এগুলো স্যান্ড ডিউনের বিভিন্ন ভাগগুলো রয়েছে। ক্লাসিফিকেশন অফ ডিউন্স, বাগনোল্ড, ম্যাককি এরা কিন্তু ভাগগুলো করেছে। এখানে যে ভাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, সিট অ্যান্ড স্ট্রিঞ্জার, বালির চাদর, এটা হচ্ছে চ্যাপ্টা মস্তক দেশ বিশিষ্ট প্রায় চাদরের মতো বালির সঞ্চয়। তারপরে রয়েছে ট্রান্সভার্স ডিউন্স, যেটা তির্যক বালিয়াড়ি, সাধারণত বায়ু প্রবাহের সাথে সমকোণে গড়ে ওঠে এগুলো, ট্রান্সভার্স বা তির্যক বালিয়াড়িগুলো বায়ু প্রবাহের সাথে সমকোণে। আর বারখান, এটা তো জানোই, অর্ধচন্দ্রাকারী যদ্রাকৃতি আর কি বালিয়াড়ি যেটা,
তির্যক বালিয়াড়ি, অর্ধচন্দ্রাকার যে তির্যক বালিয়াড়ি, এগুলোকে আমরা বারখান বলে থাকি। এবং বারখানটা পরবর্তী ক্ষেত্রে সিপ বালিয়াড়ি বা লঙ্গিটিউডানাল ডিউন তৈরি করে। ছবিগুলো আছে কিনা একটু দেখি। এই যে এটা হচ্ছে বারখান, বারখানের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবং পরবর্তী ক্ষেত্রে বারখানের যে মাঝখানের অংশ, এটা বায়ু প্রবাহের কারণে আলাদা আলাদা হয়ে গিয়ে এরকম কিন্তু তরবারির মতো, সিপ মানে হচ্ছে তরবারি আর কি, তো এরকম তরবারির মতো। সিপটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে তোমার স্বর্গ, অর্থাৎ তরবারি। তরবারির মতো এরকম আলাদা হয়ে যায়, দুটো আলাদা, বারখানের মাঝখানটা অন্তত ভেঙে যায়। তো অনেক সময় এই চারি সাইড দিয়ে এরকম বারখান সৃষ্টি হয়, এটাকে আমরা তো মানে এরকম চারি সাইড দিয়ে যখন বালিয়ারি গুলো সৃষ্টি হয়, বিভিন্ন দিক থেকে যখন বাতাসটা প্রবাহিত হয়, তখন এরকম স্টার ডিউন বা নক্ষত্র বালিয়ারি সৃষ্টি হতে পারে। তো যে এটা সিপ বালিয়ারির সৃষ্টির যে পদ্ধতিগুলো দেখানো হয়েছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের বালিয়ারি গুলো এখানে দেখতে পাচ্ছ। বালিয়ারি গুলো বালি সঞ্চয় কোন দিকে হবে, তো একটা উঁচু টিলা রয়েছে, উঁচু টিলার মস্তক দেশে, ধরো বাতাসটা প্রবাহিত হচ্ছে এদিকে, এইদিকে তোমার এই যে মস্তক দেশ, এখানে যেটা হয়েছে এইভাবে, এটাকে আমরা বলতে পারি যে হেড বা অ্যাটাচড ডিউন বলতে পারি। মানে বায়ু প্রবাহের দিকমুখী অংশে বাতাসটা ধরে এদিক থেকে এদিকে রয়েছে, এইদিকে আসছে বলে এইদিকে অংশে যেটা হচ্ছে আর কি। আর এইদিকে তোমার এরকম টেল টাইপের হয়ে যায় কি, যেটাকে আমরা টেল ডিউন বলছি বা পুচ্ছ বালিয়ারি বলছি। এবং দুই পাশে যেগুলো রয়েছে এটাকে আমরা সাধারণত তোমার পার্শ্বস্থ বালিয়ারি বা ল্যাটেরাল ডিউন বলে থাকি। এবং কিছুটা দূরে, যেখানে উঁচু টিলাটা অবস্থান করে, তার অনেকটা দূরে যখন এই মস্তক বালিয়ারির অনেকটা পার হয়ে, জায়গা পার হয়ে যখন অনেকটা দূরে যখন অবস্থান করে, তখন সেটাকে আমরা অগ্রবর্তী বালিয়ারি বা অ্যাডভান্সড ডিউন বলে থাকি। যাই হোক, আমরা বিভিন্ন ধরনের বালিয়ারি গুলো আমরা দেখলাম, আদার্স কিছু রয়েছে, এগুলো তো আমরা আলোচনা করলাম। লোয়েস, যেটা বালি সঞ্চয়, যেটা মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে লোয়েস সঞ্চয়ের ফলে আমরা জানি যে মরুভূমি সম্প্রসারণ ঘটতে পারে। যেমন চীনের হোয়াংহো অববাহিকা যেটা লোয়েস সঞ্চয় রয়েছে, পৃথিবীর বৃহত্তম লোয়েস সঞ্চয়, মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালিপূর্ণ বায়ুটা এসে চীনের হোয়াংহো নদী অববাহিকা এরকম সঞ্চয় করে, তো সেটাকে আমরা লোয়েস সঞ্চয় বলে থাকি। এছাড়া আরো বিভিন্ন রয়েছে, বাজেদা, প্লায়া, পেডিমেন্ট, এগুলো তো বললাম। এগুলো হচ্ছে তোমার জল বায়ু দুটোর কার্যের ফলে কিন্তু মূলত গড়ে ওঠে। এখানে পেডিমেন্ট কথার অর্থ হচ্ছে পেডি মানে পাদদেশ, মন্ট মানে হচ্ছে ঢিবি, পেডিমেন্ট। 1882 সালে জি.কে. গিলবার্ট এটা ব্যবহার করেছিল। আচ্ছা, ডিসার্টিফিকেশন বা মরুকরণ দূর করার জন্য কি কি করা যেতে পারে, এগুলো নর্মাল বিষয়গুলো, এগুলো তোমরা জেনে রাখো। মরুকরণ দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। এখানে রাজস্থানের ক্ষেত্রে যে থর মরুভূমি, সেটা প্রসার দূর করার জন্য CAZRI অর্থাৎ সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হয়েছে রাজস্থানের যোধপুরে, এটা গঠন করা হয়েছে। কন্ট্রোল গ্রেজিং করতে হবে, কাল্টিভেশন অফ ড্রট রেসিস্ট্যান্ট ক্রপ, গ্রিন ওয়াল অর্থাৎ সবুজ প্রাচীর লাগাতে হবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি আফ্রিকার যেমন সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য একটা বৃক্ষ মানে প্রাচীর, অরণ্য প্রাচীর তৈরি করা হয়েছে, যাতে মরুভূমির বালিটা দূরে পার্শ্ববর্তী কৃষি জমিকে গ্রাস করতে না পারে। এরকম কিছু গ্রিন ওয়াল তৈরি করা যেতেই পারে। তো এখানে পেডিমেন্ট, বাজাদায় বিষয়গুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে বাজাদায় পেডিমেন্ট, এবং মাঝখানে প্লায়া হ্রদ সৃষ্টি করতে পারে, প্লায়া হ্রদ সৃষ্টি হতে পারে। পেডিমেন্ট বাজাদার মধ্যবর্তী অংশে কিন্তু এরকম প্লায়া হ্রদগুলো সৃষ্টি হতে পারে। তো প্লায়াটা কি? প্লায়াটা হচ্ছে একটা লবণাক্ত জলের হ্রদ, মূলত এরকম মূলত বাজাদার মাঝখানে এরকম একটা প্লায়া বা লবণাক্ত জলের হ্রদ থাকে আর কি। পেডিমেন্ট আর প্লায়ার মাঝখানে থাকে বাজাদা। প্লায়াটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এগুলো তোমরা জেনে রাখবে। রাজস্থানে এটা ধান বলে আর কি, মেক্সিকোতে প্লায়াই বলে, স্প্যানিশ শব্দ এটা প্লায়াটা। এরকম প্লায়া লেক গুলো সৃষ্টি হতে পারে। এবং শুষ্ক প্লায়ার উপরিভাগটা চকচকে, অনেক সময় এই প্লায়ার যে জলটা শুকিয়ে যায়, এবং উপরের যে জলটা শুকিয়ে গেলে পুরো তো লবণ থাকে, যেহেতু লবণাক্ত জলের হ্রদ, এবং লবণটা সূর্যের আলোর রিফ্লেকশনে একদম চকচক করে আর কি। এবং যখন এই মরুভূমি অঞ্চলে যেহেতু জলের খুবই অভাব থাকে, তখন যদি কোনো তৃষ্ণার্ত পথিক এখান দিয়ে যায়, তখন কিন্তু এই জায়গাটা তার কাছে মনে হবে যে একটা হয়তো জলের কোনো স্থান, এটা এখানে কোনো জলাশয় রয়েছে। তখন কিন্তু সে এটা দেখে বিভ্রান্ত হয়ে যায় বা বিপদগ্রস্ত হয়ে যায় বলা চলে।
অর্থাৎ এটা তার কাছে দূর থেকে মনে হয় জল, কিন্তু কাছে গিয়ে দেখতে পারে না ওটা জল নয়, ওখানে লবণের সন্দেহ রয়েছে, কারণ লবণটা সূর্যের আলোর রিফ্লেকশনে কিন্তু ওখানে চকচক করেছিল, জলের মতো দেখতে লেগেছিল আর কি। তো যাই হোক, বিভিন্ন বিষয়গুলো এখানে প্লেয়ার বিভিন্ন নামগুলো আরব দেশে খাবারি, মামলাহা এরকম রয়েছে, যুক্তরাষ্ট্রে বোলসন প্লায়া, মেক্সিকোতে প্লায়া স্প্যানিশ শব্দ, উত্তর আফ্রিকায় শর্টস, রাজস্থানে ধান, এরকম নামগুলো রয়েছে। গ্রেট গ্রিন ওয়াল, যেটা বলছিলাম, গ্রেট গ্রিন ওয়াল অর্থাৎ গ্রেট মানে সবুজ প্রাচীর আর কি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি, আফ্রিকার সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য সাহারার সেনেগাল থেকে ডিসবটি পর্যন্ত প্রায় 7,000 কিলোমিটারের বেশি আর কি এরকম একটা অরণ্য প্রাচীর তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল, অর্থাৎ বৃহৎ সবুজ প্রাচীর বলা যেতে পারে। এরকম অরণ্য লাগিয়ে, সবুজ অরণ্যের প্রাচীর দিয়ে কিন্তু আমরা মরুভূমির প্রসার আমরা রোধ করতে পারি। আর এটা হচ্ছে একটা ওই যে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট যেটা বলছিলাম, অর্থাৎ CAZRI, যেটা রাজস্থানের যোধপুরে রয়েছে। এটার লোগো হচ্ছে এইটা, যেটা 1959 এটা প্রতিষ্ঠা হয়েছিল। এটা হচ্ছে সেই স্থানটা, এটা রাজস্থানের যোধপুরে রয়েছে, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে রাজস্থানে যে থর মরুভূমি আছে, সেই থর মরুভূমির যে প্রসার সেটা রোধ করার জন্য, অর্থাৎ ডিজার্টিফিকেশন ব্যাপারটা যদি বেশি মাত্রায় না ঘটে, সেটার জন্য কিন্তু মূলত এই ইনস্টিটিউটটা রয়েছে। অর্থাৎ এরা যারা গবেষক রয়েছেন তারা গবেষণা করে কিভাবে মরুভূমির প্রসারণটাকে আটকানো যায়, এই বিষয়ে তারা গবেষণা করে থাকেন। তো যাই হোক, আমি মূলত কতগুলো বেসিক কনসেপ্ট তোমাদের দিয়ে দিলাম ছবি সহ। তো যাই হোক, তোমরা বিষয়গুলো ভালো করে পড়ে নেবে, কোনো অসুবিধা হলে পরে আমাকে জানিও। তো যেটুকু আলোচনা করলাম, 1 ঘন্টার ক্লাসে 2টো টপিক তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না। তো যাই হোক, যেটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা, ঝুমুর দত্ত রেসপন্স করেছে, ইয়েস। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করো। নেক্সট দিন তাহলে শুক্রবারের দিন এই 2টো বিষয়ের উপর মক টেস্ট নেওয়া হবে। সবাই তাহলে বাড়িতে ভালো করে প্রস্তুতি নাও। তাহলে আজকের মতো এই পর্যন্ত।